একসময় তো গোটা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, আমার আব্বা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিল আমাদের এলাকায়। তা আমি তো তার ছেলে, শিবিরের সভাপতি ছিলাম, জামাতের এখন কর্মী। মানুষ তো সারা দেশে আমার দৃষ্টিতে একেবারে দলে দলে জামাতে আসতেছে, যে কোনো লোকই জামাতে যোগদান করতে পারবে। হ্যাঁ, না আপনারা হয়তো প্রশ্ন করতে তাহলে আওয়ামী লীগের লোকেরা যোগ দিতে পারবে নাকি? না, আওয়ামী লীগের কোনো চিহ্নিত লোক আমাদের দলে আমরা নেওয়ার ব্যাপারে নিষেধ করে দিচ্ছি আমাদের মাঠ পর্যায়ে। বিএনপির সাথে আমাদের কিন্তু কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই। বিএনপির সাথে আমরা মনে করি আমাদের সম্পর্কও খারাপ না। আমরা কিন্তু কারোর বিরুদ্ধেই বলতেছি না, আমরা জাতীয় ঐক্যের পক্ষেই আছি। অমুসলিমরাও নিরাপদ ফিল করতেছে জামাতকে, যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের জান, মাল, ইজ্জত, আবরু সবচাইতে নিরাপদ। ৫ই আগস্টের পরে সারা বাংলাদেশেই জামাত এবং শিবিরের লোকেরা অমুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির পাহারা দিয়েছে। কিন্তু আমরা মনে করি ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কোনো দলেরই আর অমুসলিমের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে না। সরকারই তাদের ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, তাদের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। মিস্টার খান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেকটা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই তারা যাত্রা শুরু করেছে। আপনার মতামত কি? আপনার মাধ্যমে, এনটিভির মাধ্যমে আমি এনটিভির সকল দর্শক ভাই বোনদেরকেও জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। এবং আপনারা সবাই জানেন, যেমন আমি আজকের মিটিংয়েও একথা বলছি, আপনারা শুনেছেন যে আমরা ফ্রেশ ভোটার তালিকা চাচ্ছি। এজন্যই ভোটার তালিকা যাচ্ছি। একটা রাজনীতিতে একটা খুবই বহুল আলোচিত কথিত আছে যে আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছে। এখন এই তালিকা থেকে যদি নতুন ভোটার হচ্ছে, কিন্তু এই ভুয়া ভোটাররা কি হবে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে একটা পরিষ্কার বক্তব্য দিতে হবে যে ভুয়া ভোটারদেরকে নিয়ে তারা কি করবে। এটা হলো আমাদের খুবই পরিষ্কার বক্তব্য। এ কারণেই আমি বলছি যে ফ্রেশ ভোটার তালিকা করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। আর নির্বাচনের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এ ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এজন্য আমরা ইতিপূর্বে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, আমরা যখন আমিরের নেতৃত্বে যখন প্রধান উপদেষ্টার কাছেও আমরা গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা একথা বলে এসেছি যে আপনারা কি কি সংস্কার করবেন এটারও একটা রূপরেখা দিয়ে দেন, আর নির্বাচন কখন করবেন এটাও বলে দেন। প্রধান নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা টাইমের কথা বলছেন, আর আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা। এই যে বলছেন প্রয়োজনীয় সংস্কার, এই সংস্কারের আপনাদের দৃষ্টিতে সময়রেখা কতটুকু? যেহেতু বিএনপি বলছে অন্তত জুনের মধ্যে নির্বাচন। আমরা তো একথা বলে দিছি, পরিষ্কারই আমাদের বক্তব্য। একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কারগুলি দরকার এগুলি আমরা করার পক্ষে আর কি। আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদের মতো এইরকম কোনো ডামি নির্বাচন অথবা এই জাতীয় কোনো নির্বাচন আবার ফিরে আসুক, যেন তেন প্রকার একটা নির্বাচন হোক, এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে সংস্কারগুলি প্রয়োজন এই সংস্কারগুলি করা প্রয়োজন। এবং আমরা সরকারের কাছেও বলবো এইটা আপনাদের কতদিন লাগবে এটা আপনারা জাতিকে জানান। বিএনপি রাজনৈতিকভাবে আপনাদের বড় এক মিত্র রাজনৈতিক দল। ইদানিং দেখা যাচ্ছে যে তাদের সাথে আপনাদের একটা বেশ দ্বন্দ্বই, যেটা প্রকাশ্যে। এটা কি তাদের না আপনাদের রাজনৈতিক কৌশল? দেখুন, বিএনপির সাথে আমাদের কিন্তু কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই। বিএনপির সাথে আমরা মনে করি আমাদের সম্পর্কও খারাপ না। এখন এই বক্তব্য যারা দিচ্ছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে তারা এই বক্তব্যগুলি দিচ্ছে কেন। আমরা তো বিএনপির বিরুদ্ধে কিছু বলতেছি না।
আমরা কিন্তু কারোর বিরুদ্ধেই বলতেছি না, আমরা জাতীয় ঐক্যের পক্ষেই আছি। এবং আমি আজকেও বলছি যে আমরা দল মত জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই এই ফ্যাসিবাদের পতনের পর দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার জন্য সবারই ঐক্য দরকার। আমরা সেই ঐক্যের কথাই বলছি। এইখানে আমরা কারুর নামও বলছি না, কারুর বিরুদ্ধেও বলছি না। এখন তারা নিজেরা যেমন মনে করেন, যদিও আমি এটা আজকে বলবো কি না, এই যে প্রখ্যাত মুফাসসির খালি মিজানুর রহমান আজহারী না, অনেকেই এরা চাঁদাবাজের বিরুদ্ধে বলতেছে, দখলবাজের বিরুদ্ধে বলতেছে। এই কথাটা ওনারা কেন টেনে নিয়ে নিজেদের গায়ে নিতেছে, এটা আমার প্রশ্ন আর কি। সিনসিয়ারলি আমি আপনার ফ্রি ফ্র্যাঙ্ক বলি, আমরা সিনসিয়ারলি এই দেশটা সুন্দরভাবে চলুক, সুন্দর একটা শাসন ব্যবস্থায় দেশ ফিরে যাক, মানুষ ভোটাধিকার দিতে পারুক, মানুষ শান্তিতে ঘুমাক, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখল মুক্ত, দুর্নীতি মুক্ত একটি আধুনিক বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক। এটা কিন্তু আমরা চাই, এটা আমাদের মনে প্রাণের চাওয়া। এবং আমার ধারণাটা কিন্তু আমাদের নয়, বাংলাদেশের 18 কোটি মানুষেরও চাওয়া। রক্তঝরা 5 আগস্ট গেল, তার 5 মাস যেতে না যেতেই ফ্যাসিস্ট বিরোধী যেই শক্তিগুলো ছিল তাদের মধ্যে একটা ব্যাপক মাত্রায় অনৈক্য দেখা যাচ্ছে। এর কারণ কি? আমরা তো আমাদের কথা বলছি কিন্তু, এবং এটা আমরা সেভারেল, আমরা কোনো এটা লোগোচুরি করছি না, আমরা পাবলিক মিটিং হচ্ছে, আজকেও আমি বলছি। কাজেই এই অনৈক্য যারা সৃষ্টি করতে চাচ্ছে, আপনি তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে যে তারা এগুলো কেন বলতেছে। আমরা না বলি। ফ্যাসিবাদের ফিরে আসার বিষয়ে অনেকে আশঙ্কা করছেন, এই আশঙ্কাটা আপনারা কিভাবে করছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি ফ্যাসিবাদ বা পরাজিত শক্তি যারাই থাকে তারা ফিরে আসার চেষ্টা করে, কিন্তু ফিরে আসতে পারে না। এই যে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে পালায় গেছে, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আর ফিরে আসতে পারবে না। তারা আসার যতবারই চেষ্টা করবে, দেশের জনগণ তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। যারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, বিশেষ করে ছাত্র জনতা, তারা বলছেন যে আমরা একটা নির্বাচন যাবে, একদল যাবে, আর দল আসবে, কিন্তু ফ্যাসিবাদী সিস্টেমটা কায়েম থাকবে, এই জন্য আমরা রাজনীতি করিনি, এই জন্য আমরা আন্দোলন করিনি। আপনার কি মনে হয় আগামীর দিনে জামাত ইসলাম কোন ধারায় রাজনীতি করবে? আমাদের রাজনৈতিক ধারা খুবই পরিষ্কার। আমরা বাংলাদেশটাকে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যে নেগেটিভ কাজগুলি আছে, যেগুলি জনগণের পছন্দ করে না, এবং এটা ইসলামও পছন্দ করে না, চাঁদাবাজি জনগণও পছন্দ করে না, ইসলামও পছন্দ করে না। আমরা চাঁদাবাজ মুক্তি বাংলাদেশ চাই। সন্ত্রাস ইসলামও পছন্দ করে না, জনগণও পছন্দ করে না, আমরা সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ চাই। আমরা জনগণ দখলবাজি পছন্দ করে না, ইসলামও দখলবাজি পছন্দ করে না, আমরা এরকম একটা বাংলাদেশ চাই। দুর্নীতি জনগণও পছন্দ করে না, ইসলামও পছন্দ করে না, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশ জনগণ এমন একটি ব্যবস্থা চায় যে ব্যবস্থা হবে একটি পার্মানেন্ট ব্যবস্থা, যে ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কারভাবেই বলে দিয়েছেন। আমরা ওই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষের অধিকার নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না, এবং যে রাষ্ট্র ব্যবস্থায় সমাজের সকল পর্যায়ে ইনসাফ কায়েম হবে। একটা বিষয় নিয়ে বেশ আলোচিত যে আপনাদের হিন্দু শাখা, এই বিষয়টা একটু কিছু বলবেন? আচ্ছা দেখুন, বাংলাদেশে আপনার 8-9% নাগরিক অমুসলিম, এটা কিন্তু একেবারে কম না, কিন্তু অনেক বড়। এবং অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। এই কারণেই ইসলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা ছিলেন, এবং ইসলামী রাষ্ট্রে আপনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিচারের ঘটনা আপনারা জানেন, যে হযরত আলী ছিলেন হলো আপনার বাদী, রসুল আলীর সাথে হলো একজন অমুসলিমের বিচার, কিন্তু আল্লাহ রসুল কিন্তু জানতেন যে এই বর্মটা আসলে আলীরই ছিল, কিন্তু আলীর যেহেতু সাক্ষী দিছে আলীর ছেলে, আল্লাহ রসুল কিন্তু আলীর পক্ষে রায় দেন নাই। ওই হিন্দু অমুসলিম যে যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করছেন, আল্লাহ রসুল কিন্তু হিন্দুর পক্ষে, অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন। ইসলাম এমন একটা আদর্শ যে সবার জন্য সমান, ইনসাফের ব্যাপারে, এই ব্যাপারে কোনো
কম বেশি কোনো সময় করে নাই। কাজেই অমুসলিমরা আগে কি মনে করছে জানি না, ইদানিং আমরা তাদের সাথে মেশার পর, তারা আমাদের সাথে মেশার পর অমুসলিমরা কিন্তু ধারণা করতেছে এটা হলো সবচাইতে তাদের নিরাপদ জায়গা, যেখান থেকে চাঁদাবাজির কোনো সুযোগ নাই, যেখানে জামাতের লোকরা, আমি তো অমুসলিমদের অনেক প্রোগ্রাম বড় বড় সমাবেশেও গেছি আমার নির্বাচনী এলাকায়, আমি বলছি যে বলেন জামাতের লোকেরা কি কোনো জায়গায় আপনাদেরকে চাঁদা চাইছে কিনা, একদম চিৎকার করে বলছে না। আমি বলছি জামাতের লোকেরা কি কোনো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে গেছে 5ই আগস্টের পরে? আগেও যায় নাই, পরেও যায় নাই। তো এতে বোঝা যায় যে অমুসলিমরাও নিরাপদ ফিল করতেছে জামাতকে, যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের জান মাল ইজ্জত আবরু সবচাইতে নিরাপদ। এই অমুসলিম শাখায় অন্তর্ভুক্ত হবার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? এতে তো যে কোনো লোকই যোগ দিতে পারেন, মুসলমান ও মুসলমান যে কোনো লোকই জামাতের যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে যদি একাত্মতাকেও ঘোষণা করেন তাহলে কিন্তু যে কোনো লোকই জামাতে যোগদান করতে পারবে। হ্যাঁ, না আপনারা হয়তো প্রশ্ন করতে তাহলে আওয়ামী লীগের লোকেরা যোগ দিতে পারবে নাকি? না, আওয়ামী লীগের কোনো চিহ্নিত লোক আমাদের দলে আমরা নেওয়ার ব্যাপারে নিষেধ করে দিয়েছি আমাদের মাঠ পর্যায়ে। আপনি তো চাইছেন আল্লাহর শাসন কায়েম করতে, কিন্তু যে হিন্দু তিনি তো আমার আল্লাহকে আল্লাহ মানবেন না নিশ্চয়ই, তাহলে আপনার শাসনের মধ্যে সে কিভাবে আসবে? আমরা মনে করি যারা জন্মগতভাবে এই দেশের নাগরিক তারা সবাই সমান। কাজেই অমুসলিমরাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, তারা তাদের নাগরিক অধিকার কেন পাবে না? অবশ্যই তাদের সকল নাগরিক অধিকার তারা পাবে। আর ইসলাম ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি পছন্দ করেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, অসুবিধা নেই, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠান করার ব্যাপারে, ধর্মীয় রীতিনীতি মানার ব্যাপারে ইসলামী রাষ্ট্রে কোনো সমস্যা নাই। বরঞ্চ ইসলামী রাষ্ট্র এটার নিরাপত্তা নিশ্চিত করবে। এবং আমরা তো আরও বলছি 5ই আগস্টের পরে সারা বাংলাদেশেই জামাত এবং শিবিরের লোকেরা অমুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির পাহারা দিয়েছে। কিন্তু আমরা মনে করি ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কোনো দলেরই আর অমুসলিমের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে না। সরকারই তাদের ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, তাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে। তো এরকম একটা গভর্নমেন্ট হলে তো মুসলমানদের যেমন লাভ, তার চেয়ে লাভ হলো অমুসলিমদের। তো এই যে অমুসলিমদের কথা বলছেন, তো এদের যে কেন্দ্রীয় পর্যায়ে যে নেতা হবেন তার কি ওইরকম ব্রাহ্মণ কিংবা অন্য কোনো ক্রাইটেরিয়া থাকতে হবে? না 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 না, আমাদের দলে যে কেউ আসতে পারবেন। আমাদের কর্মসূচির সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করেন তিনিই আমাদের দলে সম্পৃক্ত হইতে পারবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখাচ্ছে যে যারা হিন্দু শাখায় এসছে তারা একসময় আওয়ামী লীগের লতায় পাতায় ছিল, সেসব বিষয়ে আপনাদের মন্তব্য কি? দেখুন, আসলে এগুলো বললে তো অনেক কথা বলতে হবে। বাংলাদেশের একসময় তো গোটা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, আমার আব্বা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিল আমাদের এলাকায়। তা আমি তো তার ছেলে শিবিরের সভাপতি ছিলাম, জামাতের এখন কর্মী। আমার কথা কি বুঝতে পারছেন? তো এরকম অসংখ্য লোক তো যারা আগে তো জামাত শিবির তো এভাবে ছিল না, কিন্তু এখন মানুষ যখন বুঝতে পারতেছে, এই যে এখনকার কথাই ধরেন, মানুষ তো সারা দেশে আমার দৃষ্টিতে একেবারে দলে দলে জামাতে আসতেছে, আলহামদুলিল্লাহ। এই সময় যদি নির্বাচনটা হয় কিংবা আপনাদের কাঙ্ক্ষিত সময় নির্বাচন হলে আপনাদের প্রস্তুতি কেমন? 300 আসনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী কি কতটা আসন পেতে পারে বলে মনে করেন? শোনেন, এই কথা আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না, আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না, তাই না? এজন্য তবে আমরা আশা করি ভালো করবো আমরা ইনশাআল্লাহ। আপনার জন্ম সিরাজগঞ্জে, পাবনায়ও পড়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এই 3 জেলার সাথে আপনার একটা নিগুড় সম্পর্ক। আচ্ছা। আপনার ছোটবেলায় কি হবার স্বপ্ন ছিল? মানে আপনি যখন মাদ্রাসায় গেলেন, আলিয়া মাদ্রাসায় আপনি পড়াশোনা শুরু করলেন, তখন আপনার লক্ষ্য কি ছিল? কিংবা কখনো কি ভেবেছেন যে একটা সময় শিবিরের নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব ছাপিয়ে আপনি জামাত ইসলামের মতো একটি সংগঠনের শীর্ষ পর্যায়ে আসবেন, এরকম ভাবনা চিন্তা কি ছিল? এটা কোন সময় ছিল না। আমরা গ্রামের ছেলে, গ্রামের থেকে প্রথমে মাদ্রাসায় পড়তে গেছি, আমার ভাইরা সবাই কলেজ বিশ্ববিদ্যালয় পড়ছে, আমি মাদ্রাসা শুধু। এরপরে মাদ্রাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে গেছি। এমনি ছিল আমার, এরকম চিন্তা ছিল যে লেখাপড়া শেষ করে শিক্ষক হব, কিন্তু পরে তো ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়াই গেছি, এরপরে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছি। আর ওই লাইনটা আর হয় নাই। ছাত্র হিসাবে খারাপ ছিলাম না, ভালোই ছিলাম আর কি। বাবা মা কি চাইতেন আপনি কি হন? আমাদের পরিবার ছিল ব্যবসায়ী পরিবার, কাজে আমার চিন্তা ওরকমই ছিল আর কি, যে পড়ালেখা করব, শিক্ষকতা করব, আর
গ্রামের মানুষ গ্রামে যা ব্যবসা বাণিজ্য করবো। সিরাজগঞ্জ 4 আসন থেকে আপনি নির্বাচন করেছিলেন এবং তখন আপনি প্রায় লক্ষের কাছাকাছি ভোটও পেয়েছিলেন নবম সংসদ নির্বাচনে। আগামীতে আপনার প্রস্তুতি কেমন? কেমন দেখছেন সিরাজগঞ্জকে এখন? কারণ সেখানে তো বিএনপি একটা বড় প্রতিদ্বন্দ্বী, আর আওয়ামী লীগের কি অবস্থা হবে? আমি যখন এই এতে কি বলে 8 সালে যখন আমি নির্বাচনে অংশগ্রহণ করি, ওই নির্বাচনে কিন্তু আমার বিজয়টা অনেকটাই নিশ্চিত ছিল পাবলিকের কাছে। কিন্তু ওই সময় আমাদের সংগঠন ওখানে দুর্বল ছিল, কিন্তু এখন ওখানে সংগঠন অনেক শক্তিশালী। আবার আপনারা তো এটাও জানেন যে ওখানে কিন্তু ধানের শীষও ছিল, দাঁড়িপাল্লাও ছিল। এটা তো আমরা জানেন তো মনে হয়। এবং ধানের শীষের প্রার্থী ভোট পাইছিলেন 20,000 কি 22,000। তো সেই হিসাবে তো আর বাকি তো বলার অপেক্ষা রাখে না। আর তার চাইতে এখন আমি মনে করি জামাতের সমর্থনও ব্যাপক। আর তখন তো আমি কেবলই ইয়াং ছিলাম, এখন তো অনেকদিন ঘোরাফেরা করি এলাকায়, সেই হিসাবে আমারও সমর্থন বাড়ছে, জামাতের সমর্থনও বাড়ছে। সেই হিসেবে ভালো হবে বলে আমরা মনে করছি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ, এনটিভির দর্শকদের কাছে আমার আবেদন, এনটিভির কাছেই আমার প্রথম আবেদন যে আপনারা জাতির কাছে সঠিক তথ্য আপনারা সরবরাহ করুন। কালোকে কালো, সাদাকে সাদা বলার যে সাহসী অভ্যাস, এটা আপনারা অব্যাহত রাখুন। আর আমি এনটিভির দর্শক বৃন্দকেও আমার পক্ষ থেকে আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ এবং জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধ থাকুন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।